আমরা যে প্রথম যে অংশটুকু দেখলাম পার্ট 1 এ, সেটা ভিডিওটি কেটে গেছিল। সেখানে কিন্তু আমরা ওই পদার্থের অবস্থা কঠিন, তরল, গ্যাসীয় বা বায়ুকীয় সেখানে পর্যন্ত পড়াইছিলাম, তাই না? তো তোমাদের বইতে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, সেটাকে বলা যায়। পদার্থের অবস্থাকে কঠিন, তরল, বায়বীয়, এই তিনটাকে তোমরা অভ্যন্তরীণ শক্তি বলতে পারবো, যে অর্থাৎ কোনো একটা পদার্থের ভিতরে যে শক্তিগুলো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপ সঞ্চালন পদ্ধতি। তোমাদের বইতে দেখো 30 পৃষ্ঠার দিকে মেবি আছে তাপ সঞ্চালন পদ্ধতি, সেটা আমরা আজকে আলোচনা করব। তাপ সঞ্চালন পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 2। তো ভিডিওটা যদি কেটে না যায়, আজকে আমরা ক্লাসটা শেষ করে দেবো, অর্থাৎ এটা এখানে মানে এই পর্বই হচ্ছে শেষ পর্ব, যত বড় হোক। আর যদি ভিডিও মাঝখান থেকে কেটে যায় তাহলে দুঃখিত। ওকে, তো আমরা হচ্ছে এখন দেখবো মোমবাতি, একটু পরে পরে বলতেছি। দেখো, এখন আমরা দেখবো যে এই পরিবহন জিনিসটা, হ্যাঁ, এই যে পরিবহনটা আমরা দেখলাম যে তাপ সঞ্চালন পদ্ধতি 3 প্রকার তো বুঝলাম। এখন পরিবহনটা জিনিসটা কি? যে প্রক্রিয়ায় তাপ পদার্থের অণুগুলোর স্পন্দনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় তাকে পরিবহন বলে। অর্থাৎ যে স্থান থেকে তাপ স্পন্দনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছায় স্পন্দনের মাধ্যমে, কাঁপে কাঁপি, হ্যাঁ, কাঁপতে কাঁপতে যাবে, সেটা হচ্ছে আমাদের পরিবহন। তো কঠিন পদার্থে এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি ঘটে। কঠিন পদার্থ কোনটা? এই যে এটা কিন্তু একটা কঠিন পদার্থ। এই লোহা কিন্তু এটা কিন্তু একটা প্যারাক, হ্যাঁ, এটা প্যারেক। এই প্যারেক কিন্তু একটা কঠিন পদার্থ। তো দেখো, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, এই পরিবহনের একটা এক্সাম্পল। এই দুটো এখনো কিন্তু বলি নাই, আগে এটা শেষ করি। একটি লোহার দণ্ডের এক প্রান্ত হাতে ধরে অন্য প্রান্তে তাপ দিতে থাকলে কিছুক্ষণ পর দণ্ডের যেই প্রান্ত হাতে রয়েছে তা গরম হয়ে যাবে। অর্থাৎ আমরা এই পরীক্ষাটি এখন দেখব। পরীক্ষাটা কি? একটি লোহার দণ্ডের এক প্রান্ত হাতে ধরে অন্য প্রান্ত তাপ দিতে থাকলে কিছুক্ষণ পর দণ্ডের যেই প্রান্ত হাতে রয়েছে তা গরম হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে গরম হওয়ার মাধ্যম, আসলে দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমরা একটা লোহার দণ্ড নিয়েছি, এখন এই দণ্ডের আমরা এখানে ধরলাম, এক প্রান্ত ধরলাম, আর এক প্রান্ত আমরা এখানে দিব। তো এইভাবে আমরা অনেকক্ষণ ধরে রাখবো, যে পর্যন্ত গরম না হবে। তো এইভাবে কিছুক্ষণ ধরে রাখবো। ঠিক আছে, কিছুক্ষণ ধরে রাখবো, এইভাবে হচ্ছে কিছুক্ষণ ধরে রাখবো। কিছুক্ষণ ধরে রাখার পর এটা তো বড় লোহা, হ্যাঁ, বড় লোহা, তো কিছুক্ষণ ধরে রাখবা। ধরে রাখতে 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 এক সময় দেখবা এই লোহাটা সম্পূর্ণ গরম হয়ে যাচ্ছে। তখন তুমি হাতে ধরে রাখতে পারবে না, অলরেডি কিন্তু গরম হয়ে গেছে, অলরেডি কিন্তু গরম হয়ে গেছে। এখানে কিন্তু ভুলে ধরবা না, এখানে ধরলে কিন্তু হাত পড়ে যাবে। মানে কিছুক্ষণ, অনেকক্ষণ ধরে রাখবা। ধরে রাখার পর দেখবে সম্পূর্ণ লোহাটাই গরম হয়ে গেছে, তখন তুমি ধরে রাখতে পারবে না। সেই পরীক্ষাটা এখানে বলছে আর কি, পরিবহনের ক্ষেত্রে। তো একটি লোহার দণ্ডের এক প্রান্ত হাতে ধরে অন্য প্রান্তে তাপ দিতে থাকলে কিছুক্ষণ পর দণ্ডের যে প্রান্ত হাতে রয়েছে তা গরম হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে তাপ দিব, কিন্তু আমাদের এই লোহার দণ্ডের সম্পূর্ণ দণ্ডটাই গরম হয়ে যাবে। এ হচ্ছে পরিবহন। আশা করি ক্লিয়ার। ওকে, দেখো এখানে এখন পরিচলন জিনিসটা কি? পরিচলন যে প্রক্রিয়ায় তাপ তরল বা গ্যাসের অণু গুলোর চলাচলের মাধ্যমে স্থানান্তরিত হয়। কি, আবার বলি, যে প্রক্রিয়ায় তাপ তরল বা গ্যাসের অণু গুলোর চলাচলের মাধ্যমে স্থানান্তরিত হয় তাকে পরিচলন বলে। তো এই পরিচলনের আমরা একটা এক্সাম্পল দিয়েছি এটার, যে একটি ফুটন্ত পানি তো বুঝি যে যেটা গরম হতে থাকে, যে একটি ফুটন্ত পানি কেটলির নিচে তাপ দেওয়ার ফলে পানি গরম হয়। তো আমরা অনেকে দেখবা বাজারে গিয়ে চা বিক্রি হয়, তাই না? আমরা বাড়িতে ভাত রান্না করার সময় যে কেটলির নিচে যখন তাপ দিই, তাপ দেওয়ার ফলে কিন্তু সেটা কি হয়? তাপ দেওয়ার ফলে সেটা হচ্ছে গরম হয়, ফুটতে থাকে। তো সেটা হচ্ছে আমাদের পরিচলন পদ্ধতিতে ফুটতে থাকে, মনে থাকবে এটা। এরপর হচ্ছে বিকিরণ। এটা হচ্ছে বিকিরণ, যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই, এই জিনিসটা কোনো মাধ্যম, এই জিনিসটা মনে রাখবা, যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই স্থানান্তরিত হয় তাকে বিকিরণ বলে। তো বিকিরণের একটা এক্সাম্পল দিয়েছি, যে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে। এটা সব থেকে সহজ একটা এক্সাম্পল, যে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আমাদের পৃথিবীতে তাপ আসে। সেটা হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই। এই সূর্য থেকে যখন আমাদের পৃথিবীতে তাপ আসে, তখন কি কোনো মাধ্যম থাকে? বলো, কোনো মাধ্যম থাকে না কিন্তু। অর্থাৎ সে কিন্তু সরাসরি কিন্তু কোনো মাধ্যম ছাড়াই আমাদের পৃথিবীতে চলে আসে, আমাদেরকে তাপ দেয়। তো এটা হচ্ছে আমাদের বিকিরণ। তো তুমি একটা জিনিস লক্ষ্য করবা, আগুন যখন আগুন জ্বালায়, তখন আগুনের উপর আমরা হাত রাখলে কিন্তু একটা গরম অনুভূত হয়, সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে হয়। তো কেন এটা? যখন আমরা তাপ দেই, তাপ আগুন ধরাই, আগুনের ভিতরে হাত দিলে তখন আমরা আমাদের হাত পুড়ে যাওয়ার কথা, পুড়ে যাবে। কিন্তু যখন আমরা এই যে ধরো এই আগুন ধরালাম, এই মোমবাতির ক্ষেত্রে যখন আগুন ধরালাম, আমি দেখাই তোমাদের,
সাপোজ এখানে দেখো, এই মোমবাতিটা যখন ধরালাম, তো আমাদের ভিতরে হাত দিলে, এই ভিতরে হাত দিলে তখন যদি তাপ অনুভূত হয়েছে, এটা কমন ব্যাপার। বাট আমরা যদি একটু উপরে রাখি, এই যে একটু উপরে রাখলাম, এই যে এইখানে একটু উপরে রাখলাম, তো এইখানে দেখো গরম অনুভূত হয়। তো এই গরম অনুভূতি হওয়াটা হচ্ছে বিকিরণ। কারণ এইখান থেকে দেখো আমার হাতে, এই আগুনে থেকে আমার হাতে যে পার্থক্যটা, এই ভিতরে ফাঁকা স্থানটা, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ওকে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তো এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা স্কেল। সব থেকে গুরুত্বপূর্ণ এই টপিকটা, আর এই টপিকটার জন্যই এতদূর আমাদের আসা। এখন থেকে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো আমাদের অঙ্ক করতে হবে, অর্থাৎ এখন যে আমরা টপিকটা আলোচনা করব সেটা দ্বারা আমরা একটু করে অঙ্ক করব। ওকে, এইটা শেষ করার পরে তো আমাদের টপিকের নাম হচ্ছে তাপমাত্রা স্কেল। স্কেল, তাপমাত্রা স্কেল। তো এখানে তাপমাত্রা স্কেলের সূত্রটা এইটা, এই সূত্রটা একটু পরে আলোচনা করি। আগে দেখো কি লিখছি। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। 273 কেলভিন, কেতে কেলভিন, 273 কেলভিন তাপমাত্রায় বরফ গলে যায়। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। মানব শরীরে, অর্থাৎ আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এখানে আমরা তিনটা স্কেল পাইছি, একটা কেলভিন স্কেল, দুটো হচ্ছে যে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে সেলসিয়াস স্কেল। এই যে সেলসিয়াস স্কেল, এই তিনটা স্কেল পাইছি আমরা। ঠিক আছে, আমরা এখানে তিনটা স্কেল পাইছি। তো তিনটা স্কেল আমি পরে আলোচনা করতেছি। এই তিনটা স্কেল, ফারেনহাইট স্কেল পাইছি, দেখো ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল আর হচ্ছে কেলভিন স্কেল, এই তিনটা স্কেল পাইছি। আসলে এই তিনটা হচ্ছে আমাদের স্কেল। ঠিক আছে, আমাদের স্কেল হচ্ছে তিনটা, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল আর হচ্ছে কেলভিন স্কেল। এখন আমরা সূত্রটা ডিরেক্ট আলোচনা করব, তারপর হচ্ছে কোনটা কি পড়েছে সেটা দিব। তো আমি একটু এই দিক থেকে পরিষ্কার করি, এটা মুছে দেই। দেখো এটা দরকার নাই, আমি এটা মুছে দেই ক্লিয়ার ভাবে। দেখো আমাদের প্রথমত যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে টিসি আছে। টিসি ডিভাইডেড 100 সমান টিকে মাইনাস 273.15 ডিভাইডেড 100 সমান টিএফ মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 180। তো এইখানে আমাদের যে সিস্টেমটা হচ্ছে, দেখো এইখানে সাইড নোট হিসেবে লেখো। প্রথমে টিসি, টিসি হচ্ছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা। টিসি কি? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, স্কেলের তাপমাত্রা। এরপর হচ্ছে টিসি গেল, টিকে, টিকে এখানে কে আছে, তো কেতে আমরা জানি কি কেলভিন, তার মানে হচ্ছে কেলভিন, কেলভিন স্কেলের তাপমাত্রা। এরপর আমাদের কি আছে টিএফ, আমরা একটু আগে বলছি কিন্তু টিএফ, এফ মানে হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। এই হচ্ছে আমাদের তিনটা পরিচয়। ঠিক আছে, টিসি হচ্ছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা, টিকে কেলভিন স্কেল তাপমাত্রা, টিএফ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। ক্লিয়ার? তো এখন আমাদের যদি প্রশ্ন করে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করো, তখন শুধুমাত্র আমাদের এই দুইটা সূত্র হবে, এই দুইটা আমরা নিয়ে একটা অঙ্ক করব, এটা দরকার নাই। ওকে, আমাদের যদি বলে সেলসিয়াস থেকে ফারেনহাইট নিয়ে অঙ্ক করো, তখন আমরা এটা করবো, তখন আমাদের এইটা নিয়ে কোনো অঙ্ক নাই, তখন আমরা সূত্র লিখতাম। যদি এটা বলতো তখন সূত্র লিখতাম, এই যে টিসি ডিভাইডেড 100 সমান হচ্ছে টিএফ মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 180, তখন সূত্র ভাবে লিখতাম। আর প্রথম যদি বলতো তখন এই দুটা লিখতাম। ওকে, আর যদি আমাদের বলতো যে কেলভিন থেকে ফারেনহাইটে রূপান্তর করো, তখন আমরা এটা মুছে দিতাম, তখন আমাদের সূত্র হইতো এটা। ঠিক আছে, আমি তিন ভাবে দেখাই দিতাম। আশা করি ক্লিয়ার। ওকে, এখন আমরা এই সূত্র ধারায় একটা অঙ্ক করবো যাতে তোমরা প্রপারলি ক্লিয়ার হয়ে যাও। ওকে, দেখো আমরা একটা অঙ্ক দিয়েছি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে বা ফারেনহাইট এককে রূপান্তর করো। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের সূত্র, এটা আমাদের সাইড হিসেবে লিখে দিয়েছি, এটা সূত্রটা মনে রাখবা। আমাদের এখানে সম্পর্ক বলছে 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস, এখানে সেলসিয়াস কোনটা স্যার, এইটা হচ্ছে সেলসিয়াস। আমাদের বলছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে বা এককে রূপান্তর করো। ফারেনহাইট মানে কি? এফ। ফারেনহাইট মানে এফ, এখানে এফ কোনটা আছে স্যার, এই যে এখানে এফ আছে। তার মানে আমাদের এইটার সাথে এটা সম্পর্ক, তার মানে আমাদের এটা এখন হবে না, কিন্তু তখন আমাদের সূত্রটা হবে এটা। আমরা এখানে আগে সূত্র লিখি, যে আমরা জানি যে সূত্রটা হবে কি বলতো, আমরা জানি এই যে টিসি বাই 100 সমান হচ্ছে টিএফ
মাইনাস 32 ডিভাইড হচ্ছে 118। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। অর্থাৎ আমাদের এইখানে প্রশ্ন যেটা বলবে আমরা এখান থেকে সেটাই নিব। ওকে, তো আমাদের যদি এখান থেকে বলতো 40°C তাপমাত্রাকে কেলভিনে এককে রূপান্তর করো, তখন কিন্তু আমরা এটা লিখতাম না, তখন কিন্তু আমরা কেলভিন অর্থাৎ টিকে মাইনাস 273.15 ডিভাইডেড 100 এটা লিখতাম। ওকে, এখন আমরা এটা সূত্র মুছে দেই, সূত্রের কোনো দরকার নাই, সূত্র এখন দরকার নাই, এটা জাস্ট সিম্পল আমি উঠাইছিলাম। এখন আমরা সাইডে অঙ্ক, এই অঙ্কটা মানে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে দেখো। তো প্রথমে এটা লিখবা, তারপর হাতার ডান দিকে, তোমার ডান দিকে একটা টান দিবা, টান দেওয়ার পরে এখানে লিখবা যে এখানে এখানে যেই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো লিখবা। এখানে 40°C তাপমাত্রাকে ফারেনহাইটে আমাদের বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে, যে এখানে টিসি, টিসি কি এভাবে লিখবো যে সেলসিয়াস, এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টিসি সমান কত আছে 40°C, এটা আমাদের দেয়া আছে। আচ্ছা, এখন বের করতে হবে ফারেনহাইট, বের করতে হবে কি, অতএব ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, এটা হচ্ছে টিএফ, টিএফ সমান হোয়াট, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে হোয়াট। ওকে, এখন আমরা সূত্র লিখলাম যে টিসি বাই 100 সমান টিএফ মাইনাস 32 ডিভাইডেড 180, এটা আমাদের সূত্র। ওকে, এখন এখান থেকে আমরা জাস্ট মানগুলো বসাই দেবো। এখানে টিসি মান কত পাইছি, টিসি মান 14 পাইছি, টিসি জায়গায় 14 বসাবো আর 100 ঠিক থাকবে, সমান এখানে টিএফ এর মান আমরা জানি না, বের করতে হবে, মাইনাস এখানে যা আছে তাই ডিভাইডেড হচ্ছে 180। এখন আমরা আর গুণ পারি, আর গুণন অবশ্যই পারি, আর গুণন আমরা ওইটা না, এখানে হচ্ছে আর আর গুণ যাকে বলে, এইভাবে আমরা আর গুণন করবো, আর আর গুণ। এখানে 180 সাথে 40 গুণ করবো, কত হয় দেখো, আমরা 180 সাথে 40 গুণ করবো, 180 গুণ হচ্ছে 40, তো এইটা গুণ করলে হবে 7200 সমান এই 100 সাথে টিএফ গুণ করবো, তাহলে 100 টিএফ, এই মাইনাসে মাইনাস, আবার এই 100 সাথে 32 গুণ করবো, 100 গুণ হচ্ছে 32, তাহলে এখানে 3200। এখন আমরা এখান থেকে এই 100 টিএফ, 100 টিএফকে আমরা বাম সাইডে নিয়ে যাব, 100 টিএফ এই বাম দিকে আনলে এটা কিন্তু আগে প্লাস ছিল, প্লাস দিতে হয় না, আর এইখানে প্লাস থাকলে আমাদের বাম সমানে এদিকে আসলে মাইনাস হয়ে যায় সেটা। ওকে, আর এইখানে আমাদের দেখো এই 7200 এইদিকে প্লাস ছিল, আমরা সমানের অপোজিটের ওই ডান দিকে নিয়ে গেলে এটা প্লাস থাকলে ডান দিকে এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 7200, আর এটা তো আমাদের মাইনাস ছিল, মাইনাস 3200। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখানে উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করে দেব, মাইনাস দ্বারা আমরা কি করে দেবো, গুণ করে দেবো। আচ্ছা, গুণ এটা পরে করি, এখানে যা আছে তাই আমরা এইভাবে উঠাই দিই, 100 টিএফ, এখানে মাইনাস 7200 আর মাইনাস 3200 যোগ করলে কত হয়, মাইনাস 7200 মাইনাস হচ্ছে 3200, এখানে যোগ করলে হবে মাইনাস হচ্ছে 10400, এটা আমাদের আসবে, তাই না? দেখো ঠিক আছে কিনা, তো এটা আবার সাহস আসলো, আমি ক্যালকুলেশন ঠিক নাও থাকতে পারে, তো এটা আমি পরে বলতেছি, তোমাকে দেখো, তো আমাদের এটা আসলো। এখন আমি কি করব, এইখানে মাইনাস আছে, এইখানেও মাইনাস আছে, আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসকে বাদ দিয়ে দিব, তাহলে এখানে মাইনাস চলে যাবে, উভয় পক্ষকে মাইনাস বাদ দিয়ে দিলাম। আর এখানে আমরা টিএফ লিখবো আমাদের টার্গেট টিএফ বের করার জন্য, আর এইখানে 10400 থাকবে ডিভাইডেড এই 100টা এখানে গুণ আকারে ছিল, আমাদের 100টা সমানের ওই পাশে গেলে আমাদের এটা ভাগ আকারে চলে যায়, অর্থাৎ নিচে চলে আসবে। ওকে, তাহলে এখন কি করবা, এই 10400কে তুমি 100 ভাগ করো, ভাগ হচ্ছে 100, তাহলে দেখো 104 আসবে, 104 ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার, উত্তর একবারে কারেক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা এখানে যে আমাদের 40°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে, তো আমাদের এখানে সেলসিয়াস স্কেলে 40°C তাপমাত্রা, আর এই তাপমাত্রা একই মান হচ্ছে ফারেনহাইটে 104 হবে, অর্থাৎ আমাদের 40 হলো সেলসিয়াসের ক্ষেত্রে, আর আমাদের ফারেনহাইটে কত হবে 104। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, না পারলে অবশ্যই কমেন্ট করবা, না বুঝলে ঠিক আছে, একবার বোঝার কথা, সহজ অঙ্ক। তো তোমাদের এখানে একটা হোমওয়ার্ক থাকবে, তোমার হচ্ছে কেলভিন বের করবা,
তোমরা হলো কেলভিনে বের করবা, এই মানটাই কেলভিনে কত হয় সেটা বের করে আমাদের গ্রুপে জানাবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাদের গ্রুপে জানাবা। এখন আমরা আরেকটা অঙ্ক করবো। এই অঙ্কটা হচ্ছে দেখো, 500 কেলভিন তাপমাত্রাকে সেলসিয়াস এককে প্রকাশ করো। এখানে কেলভিন আর হচ্ছে আমাদের সেলসিয়াসের মধ্যে সম্পর্ক। এখানে সূত্রটা কি হবে আমরা জানি যখন সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক হবে তখন সূত্র হচ্ছে টিসি ডিভাইডেড 100 সমান হচ্ছে আমাদের টিকে টিকে মাইনাস 273.15 ডিভাইডেড হচ্ছে 100। ওকে, এই হচ্ছে আমার সূত্রটা। তো এখানে কি কি মান দেওয়া আছে সেই মানগুলো এখানে লিখি। যে এইখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 500 কেলভিন, এখানে তাহলে কি টিকে সমান দেওয়া আছে, এখানে লিখে দিই। এখানে দেওয়া আছে কি কেলভিন, দেখা যায় ওকে। কেলভিন স্কেলের তাপমাত্রা, কেলভিন স্কেলের তাপমাত্রা টিকে, হ্যাঁ টিকে সমান কত দেওয়া আছে দেখো, টিকে সমান 500 কেলভিন দেওয়া আছে। আমাদের বের করতে হবে অতএব সেলসিয়াস সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টিসি সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র লিখলাম, জাস্ট এখন আমরা মানগুলো বসাই দেবো। আমাদের টিসি এর তো বের করতে হবে, তো টিসি আমি ঠিক রাখলাম, এখানে 100 ঠিক রাখলাম সমান, এখানে টিকের মান কত পাইছি, টিকের মান 500 কেলভিন দেওয়া আছে, তো টিকের জায়গায় আমরা 500 লিখবো, মাইনাসে মাইনাস 273 অর্থাৎ যা আছে তাই লিখবো, ডিভাইডেড হচ্ছে এখানে 100। এখন আমরা আগের অঙ্কের মতোই এইটা ধারা এটাকে গুণ করব, তাহলে 100 ধারা টিসি কে গুণ করলে 100 টিসি হবে সমান 100 ধারা 5 আমাদের 500 কে গুণ করতে হবে, আবার 100 ধারা আমাদের 273.15 কে আমাদের কি করতে হবে বলতো, গুণ করতে হবে। ওকে, আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে 100 সাথে আমরা 500 গুণ করব, তো আমাদের এখানে 50,000 আসবে। 100 সাথে 500 গুণ করলে 50,000 আসবে, এই মাইনাসে মাইনাস। আবার 100 সাথে আমরা 273.15 গুণ করব, 100 গুণ হচ্ছে 273.15, তাহলে এখানে আসবে হচ্ছে 27,315। ওকে, এটা আসলো। ওকে, বা এখন আমরা কি করব, এখানে যা আছে তাই 100 টিসি এখানে সেম রাখবো। এখন এটা থেকে এটা বাদ দেবো, অর্থাৎ এই 50,000 থেকে আমরা 27,315 কে বাদ দেবো, তাহলে এখানে থাকবে 22,685। বা আমাদের টার্গেট টিসি মান বের করার জন্য আমি এখানে টিসি কে সিঙ্গেল রাখবো, আর 100 কে আমরা গুণাকার থেকে ভাগাকার দিব, তাহলে আমাদের নিচে চলে আসবে ভাগাকার, অর্থাৎ এই 22,685 নিচে আমাদের হচ্ছে এই 100টা চলে আসবে। এখন আমরা জাস্ট এটা দ্বারা ভাগ করলে চলে আসবে, 22,685 ভাগ হচ্ছে 100, তাহলে এখানে মান আসবে 226.85, যেহেতু আমাদের সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, দেখো ক্লিয়ার কিনা, ঠিক আছে, আশা করি বুঝছো। তো তোমরা হচ্ছে এখান থেকে এই অঙ্কটা করবা, তো তুমি হচ্ছে এখানে 700 কেলভিন দিয়ে এই অঙ্কটা করে তুমি গ্রুপে সাবমিট করবা, বুঝতে পারছো? তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তাপ প্রয়োগের পদার্থের প্রসারণ। তো এখানে তাপ প্রয়োগের পদার্থের প্রসারণ তোমাদের বইতে 3টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি একটা যেটা লিখেছি দৈর্ঘ্য প্রসারণ সহক, 2 নম্বর হবে ক্ষেত্রফল প্রসারণ সহক, এবং 3 নম্বরে হবে আয়তন প্রসারণ সহক। তো দৈর্ঘ্য প্রসারণ সহককে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফল প্রসারণ সহককে বিটা, আর হচ্ছে আয়তন প্রসারণ সহককে গামা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমরা একটু পরে ডিটেইলস আলোচনা করব। তো প্রথমে আমাদের যেটা আছে দৈর্ঘ্য প্রসারণ সহক, যেটাকে আমরা লিখেছি তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা কমন ব্যাপার, তুমি একটা যে কোনো জিনিসের উপরে তাপ প্রয়োগ করবা, দেখবো যে সেখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সেটা ধরো আমি সাপোজ কি আমার একটা ধরো একটা বোতলকে যখন তাপ দিব তখন এটা কিন্তু গলে যাবে, গলে কিন্তু তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাই না? তো তাই কথা বলছে। তো দৈর্ঘ্য প্রসারণ সহক হলো তাপমাত্রা বৃদ্ধিতে, দৈর্ঘ্য প্রসারণ সহক কি তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন বস্তুর দৈর্ঘ্য যত অংশ বৃদ্ধি পায় তার পরিমাপ। ওকে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যে যে আমাদের দা ছড়ি, যে কাঁচি বা ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দেখবা যে যারা কুমার বা তাদেরকে কি বলে, যারা হচ্ছে দেখবা যেগুলো পুরা দেয়, পুরা দিয়ে হচ্ছে তারা কি করে
পুড়িয়ে পুড়িয়ে মানে এইভাবে কি করে হাতুড় দিয়ে, হ্যাঁ, তো হাতুড় দিয়ে হচ্ছে তারা যখন ওটাকে আঘাত করে দেখবা যে সেটা হচ্ছে মানে যখন পুড়ে যায় তখন দেখবা যে ওটা লাল হয়ে যায়। হ্যাঁ, লাল হয়ে যাওয়ার পর দেখবা সেটা হচ্ছে মানে বৃদ্ধি পায়, সে মানে বাইরেতে বাইরেতে দেখবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলে দৈর্ঘ্য প্রসারণ সহগের ফল। যাই হোক, তো আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তো এটা তো সূত্র লিখছি, সূত্র কি? সূত্র হচ্ছে আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড L1 T2 মাইনাস T1। যেখানে হচ্ছে এই T2 মাইনাস T1, এখানে একটু হ্যাঁ, এই T2 মাইনাস T1 যদি একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আর যদি সিঙ্গেল ভাবে আমি বোঝাই, T1 হচ্ছে প্রথম তাপমাত্রা, T2 হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা। একইভাবে এই L1 হচ্ছে প্রথম দৈর্ঘ্য, L2 হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। মনে থাকবে? তখন আমরা ওই পরবর্তী দুইটা ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং হচ্ছে আয়তন প্রসারণ সহগ এই দুইটা আলোচনা করব। বাট এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এই টপিকটা তুমি ভালো মতো বোঝো, তাহলে ওই দুইটা টপিক তুমি নিজেই ভালো মতো বুঝতে পারবা। তো আমি এইটা ধারা চলো একটা আগে অঙ্ক করে নিই, তারপরে আমরা ওই দুইটা আলোচনা করব। ওকে, এখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে। দেখো এখানে L2 মাইনাস L1 যদি একসাথে থাকে একইভাবে, যদি L2 মাইনাস L1 একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। সেটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। এই জিনিসটা আমি স্কিপ করেছিলাম, মনে ছিল না। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এটা লিখে নেবা। ওকে, তো দেখো আমাদের একটা অঙ্ক করেছি, এই অঙ্কটা এখন করবো আর কি। এখানে বলছে 300 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা 330 কেলভিন হলো। অর্থাৎ প্রথম তাপমাত্রা ছিল এইটা, পরিবর্তিত তাপমাত্রা ছিল 330 হয়ে গেল। তো এখন তারের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ L2 বের করতে হবে এবং তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমি সাইডে সেই মানগুলো লিখি, যে এখানে কি কি মান দেওয়া আছে। ওকে, এইখানে এখানে কি দেওয়া আছে দেখো তো, 30 কেলভিন তাপমাত্রা, তার মানে এটা T1, এটা প্রথম তাপমাত্রা। তো T1 সমান আমাদের কত? 300 কেলভিন। 300 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে, এই যে দৈর্ঘ্য মানে প্রথম দৈর্ঘ্য, এটা 10 মিটার কি প্রথম দৈর্ঘ্য। তো প্রথম দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে? L1 দ্বারা প্রকাশ করে। তুমি এখানে লিখে দিতে পারো যে L1 সমান আমাদের কি 10 মিটার। তো তুমি এখানে সাইডে লিখে দিতে পারো যে প্রথম দৈর্ঘ্য L1 সমান এত, প্রথম তাপমাত্রা T1 সমান এত, প্রথম তাপমাত্রা লিখে দিতে পারো। আমি সময় লস করতেছি না, তোমরা চাইলে লিখে দিতে পারো, না লিখলে সমস্যা নাই। তারপর হচ্ছে উত্তপ্ত তারের তাপমাত্রা 300 কেলভিন হলো, 330 কেলভিন। তার মানে কি T2 সমান পরিবর্তিত তাপমাত্রা, লিখে দাও এটা, পরিবর্তিত তাপমাত্রা, T2 সমান হচ্ছে 330 কেলভিন হইলো। এবং বলছে এখন তারের দৈর্ঘ্য কত হবে, তার মানে কি T2 L2 পরিবর্তিত দৈর্ঘ্য, L2 সমান হচ্ছে ওয়াট, আমাদের এটা বের করতে হবে। ওকে, পরিবর্তিত দৈর্ঘ্য আমাদের L2 সমান হয় সেটা বের করতে হবে। এবং আমাদের বলছে তারের দৈর্ঘ্য কতটুকু বের করতে হবে, এবং বলছে তারের দৈর্ঘ্য, তার মানে কি যে আমরা একটু আগে শিখছিলাম সূত্র তোমাদের যখন বেসিক দেই, তারের দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ L2 মাইনাস L1 সেটা বের করতে হবে। এবং আমাদের বের করতে হবে কি L2 মাইনাস L1 একসাথে, এটা বের করতে হবে। তো আমরা চলো শুরু করি। তো আমরা জানি কি জানি আমরা, যেমন সূত্র আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড হচ্ছে L1 T2 মাইনাস T1, এটা হচ্ছে সূত্র। তো এখান থেকে হচ্ছে আমাদের এই L2 এইটাকে আমি এখানে লিখবো, L2 সমান আর হচ্ছে আমরা L1 কে এখানে লিখে আসবো। তো এটা হচ্ছে আমাদের একটু চিহ্নের পরিবর্তন হবে, এখান থেকে প্লাস ছিল মাইনাস হয়ে যায়, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তো আমরা এটাকে L1 L2 কে আমি এখানে নিয়ে আসলাম, আর L1 যখন নিচে আসবে, নিচে প্লাস এই L1 আলফার সাথে গুণ হবে, আলফা L1 আর যা আছে তাই। তো তোমরা চাইলে এই লাইনটা মুখস্থ করতে পারো, বাট আমার মতে মুখস্থ না করা উচিত, শুধুমাত্র এই লাইনটা মুখস্থ করলেই এনাফ। ওকে, তো আমরা এই লাইনটা পেলাম, এখান থেকে L1 L2 কে এখানে আনলাম, আর L1 আমাদের সরি এখানে L1 হবে, L1 এখানে থাকবে, আর হচ্ছে L1 আলফার সাথে গুণ হলো, আলফা L1 আর এখানে T2 মাইনাস T1 তো থাকবে। জাস্ট এখানে মানগুলো বসাবো। এখানে L1 মান কত? L1 মান 300 প্লাস আলফার মান কত, এটা কিন্তু আলফার মান, এই যে এটা এখানে লেখো যে এখানে আলফার মান, এখানে প্রথম লিখে দেবা, এখানে আলফার মান কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ 30 গুণ
10/6 k/1 এভাবে মিস্টেক করা যাবে না কিন্তু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আলফা মান কত পাইছি, 30 গুণ 10/6 এই মানটা পাইছি, গুণ L1 এর মান কত, L1 এর মান আমাদের দেখো এখানে কিন্তু এই যে L1 এর মান, এখানে L1 এর মান কত ছিল, 300 ছিল, 300, তাই না, 300 ছিল। ওকে, এখন আমাদের T2 - T1, T2 এর মান কত পাইছি, T2 এর মান 330 আর T1 এর মান হচ্ছে T1 অর্থাৎ 300। এখানে দেওয়া ছিল যা যা আমি এখানে বসালাম, এখন ক্যালকুলেশনের পালা, এখন জাস্ট আমাদের ক্যালকুলেশনের পালা, ক্যালকুলেশন করলে আমাদের আর কি হয়ে যাবে। ওকে, ওকে দেখো আমরা ক্যালকুলেশন করব, বাট ক্যালকুলেশন করার আগে আমাদের কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। স্যার এখানে L1 L1 এর মান আমাদের 10 দেওয়া ছিল, এটা কিন্তু মনে ছিল না। ঠিক আছে, L1 এর মান 10 হবে, এখানে 10, তার মানে এখানে L1 এর মান এখানেও 10 হবে, এখানেও 10, আর হচ্ছে T2 মান 330, T1 এর মান 300। এখন ঠিক আছে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব। কিভাবে করব দেখো, আমাদের এই 10 এখানে ঠিক রাখো, প্লাস আমাদের এটার সাথে এই 10 কে গুণ করো, কত হয় দেখো তো, xp/6, এটা গুণ করলে হচ্ছে এই মানটা গুণ হচ্ছে 10। তো এখানে গুণ হচ্ছে আমাদের 330 থেকে 30 চলে যায়, তার মানে আমাদের এখানে কত থাকে, 30 থাকে, 30 অর্থাৎ 0.009। এখন এটার সাথে এটা যোগ করো, যোগ হচ্ছে 10, তার মানে এখানে 10.009 এটা আমাদের আসে, এই মানটা আমাদের আসে। ক্যালকুলেশন না বুঝলে কমেন্ট করো, ঠিক আছে। তো আমাদের জানি সবসময় আমাদের দৈর্ঘ্যের একক হয় মিটার, এখানে মিটার দাও। আমি আবার বলি কিভাবে গুণটা করলাম, এখানে 10 সেম রাখবা, তুমি প্রথমে এইটা গুণ করবা, একসাথে এই সাথে এটা গুণ করবা, ক্যালকুলেটর গুণ করার পরে যা হবে, এই 330 থেকে 300 বাদ দিলে 30 থাকে, অর্থাৎ এখান থেকে যা পাবা তার সাথে 30 কে গুণ করবা, তাহলে 0.009 আসবে। এখন এটার সাথে যোগ করবা, তাহলে এই মানটা আসবে। তার মানে আমরা কিন্তু এই L2 এর মান পেয়ে গেছি। এখন আমাদের কাজ এই যে এটা বের করতে হবে, অর্থাৎ আমরা এই যে তারের দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি সূত্র কি, L2 - L1, অর্থাৎ L2 মান কত পাইছি, 10.009 মাইনাস L1 মান কত পাইছি, L1 মান 10, তার মানে এখানে কিন্তু দেখো 009 হবে, তাই না, 009 হবে, 0.009 মিটার বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। বলো প্রপারলি বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিখবা, তুমি এখানে লাস্ট লাইন লিখে দিতে পারো, অতএব তারের দৈর্ঘ্য 0.009 মিটার বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে এই জাতীয় অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে, বুঝতে পারছো? যদি বুঝে থাকো কমেন্টে ডান লিখো। তো এখন দেখো আমাদের যেই দুইটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা, আর আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। ওকে, গামা। তো আগের যে আমরা প্রথমটা একটু ভালো মতো আলোচনা করেছিলাম, ওই কি বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো ওই যে ভালো মতো বুঝছে সেই দুইটা টপিকও বুঝতে পারবে, একই নিয়ম, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। শুধুমাত্র আমাদের এই সূত্রগুলো চেঞ্জ, বিটা আর হচ্ছে গামা। আর এখানে A2 - A1, এখানে A1 দিছি, আগের অঙ্কতে আমরা L2 - L1 দিয়েছিলাম। আর T1 T2 - T1 এটা ঠিক থাকবে সবসময়। শুধুমাত্র মনে রাখবা যে ক্ষেত্রফলের বেলায় A2 - A1 আর এখানে A1 হবে, আর আয়তনের বেলায় হচ্ছে কি হবে, V2 - V1, এখানে V1, A2 A1 A1, V2 V1 V1। এখানে হচ্ছে, এখানে A1 হচ্ছে প্রথম ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফল দাও, এখানে A1 হচ্ছে আদি ক্ষেত্রফল, আদি মানে প্রথম, হ্যাঁ, আদি ক্ষেত্রফল। আর হচ্ছে A2 হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল। আর T2 - T1 এর তাপমাত্রা তোমরা তো জানোই। একইভাবে এই V2 অর্থাৎ V1 হচ্ছে আদি আয়তন, আদি আয়তন, আর V2 হচ্ছে কি পরিবর্তিত আয়তন, পরিবর্তিত আয়তন। এই হচ্ছে একই কাজ, বুঝতে পারছো? এখন এই দুইটা দ্বারা অঙ্ক করা যায়, অঙ্ক কিন্তু আগে যে টপিকগুলো করেছিলাম সেই অঙ্কের মতোই। তো চলো তারপর করে দিই দুটো অঙ্ক। তো আমরা এখন এই অঙ্কটা করবো। দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে 275 কেলভিন তাপমাত্রা থাকা একটি 30 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ধাতব পাতকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা 350 কেলভিন হলো। এখন পাত্রের ক্ষেত্রফল কতটুকু বাড়বে, যেখানে বিটার মান দেওয়া আছে, এই মানটা তোমরা মুখস্থ করবা, অনেক সময় আমাদের মানগুলো দেওয়া থাকে না। ওকে, তো এখন আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখবো।
যে এখানে কি কি দেওয়া আছে। এখানে আমি একটু ব্ল্যাক কালারটা লিখি। এখানে আমাদের প্রথম তাপমাত্রা দেওয়া আছে T1 সমান 275 কেলভিন। এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। প্রথম ক্ষেত্রফল A1 সমান হচ্ছে 30 সেন্টিমিটার। তুমি এখানে সেন্টিমিটার রাখতে পারো অথবা তুমি মিটার রাখতে পারো, তো আমি এখানে যেভাবে আছে সেভাবে অঙ্কটা করবো। এরপর চতুর্থ করা তাপমাত্রা অর্থাৎ T2 সমান দেওয়া আছে আমাদের 350, আগের অঙ্কের মতোই হুবহু। আর A2 সমান কত সেটা আমাদের বের করতে হবে। আর এখানে আরেকটা মান দেওয়া আছে বিটা। বিটা সমান কত দেওয়া আছে 44 গুণ 10⁻6 k⁻1। আর আমাদের বের করতে হবে যে পার্টটি ক্ষেত্রফল আর কি হবে বলতো, এই যে পার্টটি ক্ষেত্রফল কতটুকু বাড়বে সেটা, অর্থাৎ আমাদের বের করতে হবে A2, এটা আমাদের বের করতে হবে। তো সূত্র আমরা জানি যে বিটা সমান হচ্ছে কি A2 মাইনাস হচ্ছে A1 ডিভাইডেড হচ্ছে কি A1 T2 মাইনাস T1, বা এখান থেকে আমরা এইটাকে এই পাশে নিয়ে আসবো A2 মাইনাস A1 সমান হচ্ছে, আর এটার দ্বারা এটাকে গুণ করব, তাহলে এখানে কি হয় বিটা A1 T2 মাইনাস হচ্ছে T1। জাস্ট এখন মানগুলো বসাবো, তার আগে এখানে ক্যালকুলেশন করে নেই। আমাদের এখানে A2 মান বের করতে হবে, তার মানে আমি এখানে A2 কে এখানে রাখবো, আর এই A1 কে আমি সমানের অপোজিট ওই পাশে নিয়ে যাবো, ডান দিকে নিয়ে যাবো। A1 যেহেতু সমান এই পাশে মাইনাস আছে, তাই ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে কি A1 প্লাস বি A1 হচ্ছে T2 মাইনাস T1। এই লাইনটা কিন্তু মানে এই লাইনটার মতো আমরা আগের অঙ্কতে কিন্তু যখন দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করছিলাম তখন কিন্তু T2 মান আমরা কিন্তু এইভাবে পেয়েছিলাম। কি বললাম, একই অঙ্ক শুধু আমাদের এই বিটা আলফা এগুলো হচ্ছে চেঞ্জ। আমাদের দেখুন জাস্ট মানগুলো বসাবো। এখানে স্যার এ এর মান কত, এ এর মান 30, হ্যাঁ। বি এর মান কত স্যার, বি এর মান হচ্ছে 44 গুণ 10⁻6 গুণ A1 এর মান হচ্ছে 30, আর T2 এর মান কত, T2 এর মান 350 মাইনাস T1 এর মান হচ্ছে 275। জাস্ট এখন আমি এখান থেকে আগের মতো ক্যালকুলেশন করব। প্রথমে হচ্ছে আমি এই 30 কে এখানে ঠিক রাখবো, প্লাস এই দুটোকে একসাথে গুণ করব, এই থেকে যা পাবো তার সাথে এটাকে গুণ করব। ওকে, তো আমি ক্যালকুলেটর নিয়ে আসি, দেখো কত হয়। তো প্রথমে 44 এক্সপি কিংবা 6, যার গুণ করবো না তার অবশ্যই বলো, আমি ক্যালকুলেটর দেখাই দিই। দেখো আমি একটা দেখাই দিই কিভাবে গুণ করবা। দেখো আশা করি ক্যালকুলেটর দেখা যাচ্ছে। তো প্রথমে 44, তারপরে তো এক্সপি, যাদের এটা অর্থাৎ এটা লিখবা এক্সপি, তারপর ইনভার্স 6। ওকে, এক্সপি ইনভার্স 6, এরপরে দেবা সমান, সমান দেওয়ার পর এখানে দেবা গুণ 30 গুণ, আচ্ছা এই গুণটা এইটা এই মানটা গুণ দেবা। ওকে, এই গুণ 30 এখন দিলে দেখো আমাদের এই মানটা আসবে 0.00126। এই মানটার সাথে তুমি গুণ করবা হচ্ছে এই যে 350 থেকে বিয়োগ করবা 275, 350 বিয়োগ হলো 275, তারপর সমানের চাপ দেবা, আমাদের 00 এই মানটা আসবে 0.099 এই মানটা আসবে। এখন এই মানটার সাথে তুমি এটা যোগ করবা, তো যোগ হচ্ছে 30, তার মানে আমরা পাবো এখানে 30.099। আর যেহেতু আমরা সেন্টিমিটার করেছি তাই এখানে সেন্টিমিটার স্কয়ার দিতে হবে, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের আরেকটা আমি অঙ্ক দিব, সেটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দেবো, জাস্ট একটু চেঞ্জ করে দিই, এটা তোমার বাড়ির কাছে। তো তোমরা এখানে যে অঙ্কটা দেখছো একই অঙ্ক, ঠিক আছে। এই গামার ক্ষেত্রে সূত্রটা আমি লিখে দেই। সূত্রটা গামার সমান হচ্ছে আমাদের V2 মাইনাস V1 ডিভাইডেড হচ্ছে V1 T2 মাইনাস T1। এখান থেকে তোমরা আগের অঙ্কের ক্ষেত্রে কি লিখবা, V2 বের করবা, V2 হচ্ছে V1 প্লাস V1 গামা T2 মাইনাস T1। অর্থাৎ এখান থেকে তুমি জাস্ট এখান থেকে মানগুলা পড়বা, এই মানগুলা করার পর জাস্ট মানগুলো বসাবা, বসালে যেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এরপরে করে দেবো। আজকে ক্লাসে অনেকগুলো হোমওয়ার্ক, কারণ যেহেতু এক ক্লাসে শেষ করতেছি তাই অনেকগুলো হোমওয়ার্ক থাকবে, করে আনবা, ঠিক আছে। তো আমাদের এখন যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাস, ঠিক আছে। আদর্শ গ্যাস যা আমাদের নাম আদর্শ, বাট প্রকৃতিতে এরকম অস্তিত্ব নাই। তো আমরা একটু দেখি। তো আদর্শ গ্যাসের আগে ধর্মগুলো দেখবো যে আসলে আদর্শ গ্যাস কি কি মেনে চলে। দেখো, আদর্শ গ্যাস অণুগুলো পরস্পরের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। 2 নম্বরে, আদর্শ গ্যাসের অণুগুলো খুবই ছোট হয়, একবারে ছোট এবং খুবই নগণ্য, এবং গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য। নগণ্য মানে কি, মানে যা খুঁজেই পাওয়া যায় না, একবারেই অতি ছোট।
অণুগুলো সর্বদা গতিশীল, মানে তারা সবসময় দ্রুত থাকে, গতিশীল থাকে, এবং এদের গতিবেগ তাপমাত্রার উপর নির্ভর করে। এখানে একটা নোট দিছি, এই নোটটা কি, এখানে নোটটা কি, প্রকৃতিতে আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই, যেটা আমি কিন্তু শুরুতে বলছি। এখন আমরা এখান থেকে আদর্শ গ্যাসের সূত্র দিছি, এর সূত্রটা কি, পিভি সমান এন আর টি, যেখানে পিতে চাপ, ভিতে আয়তন, এন এ মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা। ওকে, টিটা হচ্ছে তাপমাত্রা। আশা করি এতটুকু তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো এখন আমরা যেটা দেখবো, তো এখানে মানটা তোমরা লিখে রাখো যে আর এর মান, এই যে কার দ্বারা প্রকাশ করা হয় 8.316, হ্যাঁ 8.316, এই মানটা তোমরা সবাই মুখস্থ করবা। জুল কে ইনভার্স 1 মোল ইনভার্স 1, এই মানটা তোমরা মুখস্থ করবা। ওকে, যে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কি, যাকে আর দ্বারা প্রকাশ করে, আর সমান 8.316 জুল কে ইনভার্স 1 মোল ইনভার্স 1। এতটুকু তোমার ওঠাও, এটা মুছে ফেলবো, তারপর আমাদের আরো কিছু লিখতে হবে। তো এখানে আমরা কিছু রাশি প্রতীক এককের নাম লিখেছি, যেমন চাপ, চাপের প্রতীক হচ্ছে পি, অর্থাৎ চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই একক হচ্ছে প্যাসকেল অথবা অ্যাটমসফিয়ার, প্যাসকেল ন্যানোমিটার, এটা হচ্ছে নাইট্রোজেন মিটার স্কয়ার অথবা অ্যাটমসফিয়ার বলা হয়। তো তোমরা এই অ্যাটমসফিয়ারে মনে রাখবা যে চাপের একক প্যাসকেল অথবা অ্যাটমসফিয়ার। এরপর আয়তন, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, যার একক হচ্ছে মিটার কিউব অথবা এল। এরপর মোল সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মোল। এরপর তাপমাত্রা, টি দ্বারা প্রকাশ করা হয়, একক কেলভিন, কেতে কেলভিন। সর্বজনীন গ্যাস ধ্রুবক, এতে আর কে দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা, আর একক হচ্ছে জুল কেলভিন 1 মোল ইনভার্স 1। ওকে, এখন আমরা একটা অঙ্ক করব যাতে আমাদের এই পুরো কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো অঙ্কটা চলো করি, আমি আগে এটা মুছে দেই, তোমরা লেখো। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করো, আমাদের বলছে এইটা একটু পরে বলতেছি, বলছে একটি 100 ml আয়তনের পাত্রে 10 পাওয়ার 8, তোমাদের বইতে অঙ্কটা ভুল আছে, তোমাদের বইতে দেখো এই অঙ্কটা আছে যেখানে হচ্ছে 108 দেওয়া, তোমাদের বইতে হচ্ছে 108 দেওয়া, বাট এখানে কিন্তু 10 টু দি পাওয়ার 8 হবে, 108 হবে না। হ্যাঁ, তো একটি 100 ml আয়তনের পাত্রে 10 টু দি পাওয়ার 8 প্যাসকেল চাপে 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু টি বের করতে হবে, তাই না? আমরা যে সূত্রটা জানি যে পিভি সমান এন আর টি, সেখান থেকে আমাদের টি বের করতে হবে। তো আগে এখানে কি কি মান দেওয়া আছে, যে একটি 100 ml আয়তন, তার মানে আয়তন দেওয়া আছে, তাই না? এখানে আমাদের কিন্তু আয়তন দেওয়া আছে, একটি 100 ml আয়তনের পাত্রে। আমাদের সূত্রটা কি, সূত্র একটু আমি এখানে নোট করে লিখি, পিভি সমান এন আর টি হচ্ছে আমাদের সূত্র, তাই না? তো এখান থেকে ভিতে কিন্তু আমরা কি বুঝি, আয়তন বুঝি, তাই না? আয়তন, তবে এখানে আয়তন দেওয়া আছে, কি দেওয়া আছে আয়তন, এখানে আয়তন ভি সমান কি দেওয়া আছে দেখো তো, 100 ml। বাট আমাদের এই 100 ml কে রাখা যাবে না, 100 ml কে আমাদেরকে মিটার কিউবে বানাতে হবে। এই কারণে আমাদের এইখানে দেখো লিখছি একক রূপান্তর। এই যে এই টপিকটাকে কিভাবে ভাঙানো যায় একবার মাথার মধ্যে ঢোকাই রাখো, এটা কিন্তু স্টুডেন্ট ভুল করে। এখানে 100 ml রেখে দেবো অঙ্ক কাটা, এই জিনিসটা একটু ভালো মতো রাখবো যে 100 ml থেকে আমি কিভাবে মিটার কিউবে বানাবো, সেই একক রূপান্তরটা এখানে দেখো। যদি কখনো দেখো চাপ আছে, চাপ যে 1 অ্যাটমসফিয়ার হয়, 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.01325 গুণ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। যদি আয়তন থাকে ভি, যেমন দেখো এখানে আয়তন ভি দেওয়া আছে, আয়তন এখানে দেওয়া আছে 100 ml। তো যদি 1 লিটার দেওয়া থাকে, তখন আমরা 1 লিটারের পরিবর্তে লিখতে পারবো 10 টু দি পাওয়ার 3, কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 3, আমরা 1 লিটারের পরিবর্তে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, এটা লিখতে পারি, তাই না? ওকে, কিন্তু যদি আমাদের দেখছে 1 ml, আমি একটু অন্য কালারটা ব্যবহার করি, যদি আমাদের দেওয়া থাকে এই যে 1 ml বা এভরিথিং কিছু 1 ml বা 100 ml যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই ml এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি 10 টু দি পাওয়ার, অর্থাৎ 10 ইনভার্স 6 আমরা ব্যবহার করতে পারি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই ml এর জন্য, অর্থাৎ এই যে এখানে 100 ml দিছে, এই ml এর জন্য আমরা ব্যবহার করব 10 ইনভার্স 6। তার মানে এখানে দেখো যেটা 100 থাকবে, 100 কে আমরা লিখতে পারি 10 স্কয়ার, তাই না? অর্থাৎ 10 স্কয়ার মানে কি 10 গুণ 10। আমি এটা একটু অন্য করে লিখি, যেখানে 10 স্কয়ার লিখতে পারি, 100 কে ভাঙানো, আর গুণ আমরা ml এর জন্য এখান থেকে কি শিখলাম, যে ml এর জন্য আমরা এখানে লিখবো 10 ইনভার্স 6। তার মানে এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র জানি যে গুণের ক্ষেত্রে কিন্তু যোগ হয়, তো 10 2, আর আমাদের সূচকের সূত্র জানি যে গুণের জন্য এখানে যোগ করতে হয়, আর এখানে মাইনাস বিটাকে দিতে হয়। 10
এখান থেকে 2 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে -6, অর্থাৎ এখান থেকে 10 ইনভার্স 4 থাকে। আশা করি তোমরা সূত্রটা সবাই জানো। সূত্রটা হচ্ছে এটা। সূত্রটা কি, যে a পাওয়ার m গুণ হচ্ছে a পাওয়ার n, এটা সূত্র। যদি এটা থাকে তখন আমাদের a এখানে আছে, তো একটা লিখবা, এখানে m লিখবা, এই গুণের জন্য যোগ আর n। এই সূত্রটা আর কি আমরা এখানে প্রয়োগ করছি, বুঝতে পারছো? এই সূত্রটা হচ্ছে আমরা এখানে প্রয়োগ করলাম। তো যাই হোক, আমাদের এত কিছু লাগবে না, আমাদের জাস্ট এই লাইনটা লাগবে, আমাদের জাস্ট এই লাইনটা লাগবে। ওকে, দেখো বুঝছো কিনা? খুব ক্লিয়ার কনসেপ্ট, এটা ক্লিয়ার ভাবে বুঝতে হবে। আমি এটা মুছে দিই, আমাদের এত কিছু দরকার নাই। আমাদের শুধুমাত্র এখান থেকে কি পেলাম, এই যে 10 পাওয়ার ইনভার্স 6, 10 ইনভার্স 4 পাইছি 100 মিলকে ভাঙটাইয়া। ওকে, আমি এটা পেলাম, বেশ ভালো কথা। এখন আমাদের কি কি মান দেওয়া আছে, এই যে দেখো চাপ দেওয়া আছে 10, এত চাপে 10 পাওয়ার, তাহলে চাপ কি, চাপ চাপ P সমান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 8 প্যাসকেল। এটা দেওয়া আছে, এটা দরকার নাই, এটা এভাবে থাক। এরপর আমাদের এটা কি, আমাদের এখান থেকে এই যে কি বের করতে হবে, টি বের করতে হবে। তো টি বের করার জন্য আমাদেরকে পি জানতে হবে, ভি জানতে হবে, এন জানতে হবে, আর জানতে হবে। আমরা কিন্তু আর জানি, সার্বজনীন গ্যাস আর এর মান কত, 8.314 জুল মোল ইনভার্স 1, জুল ইনভার্স 1 মোল ইনভার্স 1, তাই না? এটা আমরা জানি নাকি? একটু আগে কিন্তু লিখে দিচ্ছি তোমাদের, জুল কে ইনভার্স 1, সরি, এখানে জুল কে ইনভার্স 1 দাও, জুল কে ইনভার্স 1 মোল ইনভার্স 1, এটা আমাদের সূত্র। আমরা কিন্তু অলরেডি এখান থেকে ভি পাইছি, পি পাইছি, আর পাইছি, আর আমাদের টির মান বের করতে হবে। তার মানে আমাদের এখানে আর এন এ মান লাগবে। এখানে আমাদের দেখো দেওয়া আছে কি, একটি 100 ml আয়তনের পাত্রে 10 টু দি পাওয়ার 8 প্যাসকেল চাপে 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে। এখানে অক্সিজেন গ্যাস মানে কি, অক্সিজেনের আমরা প্রতীক কি জানি, বা অক্সিজেন সংকেত কি জানি? অক্সিজেন সংকেত হলো O2, একটু বুঝো ভালো মতো। অক্সিজেনের সংকেত হলো O2। তো এখানে O2 ভালো কথা। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, ভর সংখ্যা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। এটা কিন্তু তোমরা জানো, কিন্তু ক্লাস 9 এর পর এখন জানো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 আর ভর সংখ্যা হলো 16। তো অক্সিজেনের ভর সংখ্যা হলো 16, আর এখানে গুণ দেওয়া 2, তাহলে এই দুটো করলে আমাদের 16 যোগ কত হয়, 32। তার মানে এটা হচ্ছে আমাদের অক্সিজেনের আণবিক ভর। অক্সিজেন আণবিক ভর কত পেলাম, 32 পেলাম। এটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে? অক্সিজেনের আণবিক ভরও আমাদের বের করে নিতে হবে, এটা দ্বারা এইভাবে আমাদের বের করে নিতে হয়। ওকে, আমাদের এখানে এটা আণবিক ভর পেয়ে গেলাম। এখন আমরা লিখবো যে এন সমান হচ্ছে আমাদের এই অক্সিজেনের যে মেইন ভর, অক্সিজেনের মেইন ভর কত ছিল আমাদের, 128, আর আমাদের আণবিক ভর কত পেলাম, 32। এখন এটা কাটাকাটি করলে কত হয় দেখো তো, ক্যালকুলেটর দ্বারা আমাদের এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে আমাদের 4, অর্থাৎ এখানে হবে 4 মোল। বুঝতে পারছো এই জিনিসটা? আমি আবারও বোঝাই, দেখো আমাদের বলছে অক্সিজেনের গ্যাস রাখা হয়। তো অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু অক্সিজেন এখানে একটা আমাদের অণু হিসেবে আছে, তো অক্সিজেনের সংখ্যা হলো O2। এখন অক্সিজেনের হচ্ছে আমাদের পারমাণবিক ভর 8, আর আণবিক ভর অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে 16। শুধু পারমাণবিক সংখ্যা হলো 8 আর পারমাণবিক ভর হলো 16। আমি অক্সিজেনের ক্ষেত্রে 16 দিলাম আর 2 দ্বারা গুণ করলাম, 16 দুগুণে 32। এখন আমরা এন বের করতে হবে। এন বের করার সিস্টেমটা এটা, মোট ভর ডিভাইড হচ্ছে আণবিক ভর। এখানে এন বের করার সূত্র কি, এখানে লিখে রাখো যারা পারো না। এন বের করার মূল বের করার সংখ্যা হচ্ছে মোট ভর ডিভাইড হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। এটা তোমরা লিখে রাখতে পারো, মোট ভর ডিভাইড আণবিক ভর। তো মোট ভর এখানে 128 ছিল, আর এখানে আণবিক ভর পেলাম হচ্ছে 32। কাটাকাটি করো, 4 চলে আসবে, 4 এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, অলরেডি আমাদের এগুলো শেষ। এখন জাস্ট আমি এখানে সূত্র দিয়ে টির মানটা বসাবো, তারপরে অঙ্ক শেষ। দেখো এখন কি করি। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, টি বের করতে হবে। টি সমান হোয়াট, এটা বের করতে হবে, তাপমাত্রা। আমরা জানি কি, আমরা জানি পিভি সমান এন আর টি, পিভি সমান এন আর টি, বা এখানে টি বের করবো, টি সমান পিভি উপরে চলে যাবে ডিভাইডেড এন আর নিচে চলে আসবে। জাস্ট এখন ক্যালকুলেশন, পির মান কত পাইছি, পির মান 10 পাওয়ার 8 গুণ ভির মান কত পাইছি, ভির মান পাইছি 10/4 ডিভাইডেড এখানে এন এর মান কত পাইছি 4 গুণ আর এর মান পাইছি, এটা মুখস্থ 8.314। এখন দেখো আমরা একটু আগে সূত্র শিখলাম, এখানে দুইটা 10 আছে, তাহলে একটা 10 লিখবো, এখানে 8 লিখবো, এই গুণের জন্য যোগ, আর এখানে -4। তো আমি এখানে প্লাস মাইনাসে একবার মাইনাস দিতে পারি। ডিভাইডেড আমাদের এখানে কি হয়, 4 আর গুণ করো কত হয়, এটা গুণ করলে
এখানে 4 গুণ 8.314 গুণ করলে আসবে আমাদের 33.256 এটা আসবে। এখন এখান থেকে দেখো 10 4 থেকে 8 থেকে 4 চলে গেলে কত থাকে 4 থাকে, তার মানে 10 পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে আমাদের 33.56। এখান থেকে আমি কি করতে পারি দেখো 10 পাওয়ার 4 তুমি ভাগ দেবো হচ্ছে কত 33.256। এখান থেকে যে মানটা আসবে 300 মান আসবে আমাদের এখানে 300.69। এটা হচ্ছে আমাদের যেহেতু তাপমাত্রা কেলভিনে ছিল তাই না, দেখো আমাদের মেবি কেলভিনে আছে, এটা তাপমাত্রা এখন কেলভিন, আমরা কিন্তু একটু আগে তোমাদের রূপান্তরে লিখে দিচ্ছি তাপমাত্রা এখন কেলভিন, তো আমাদের এটা কেলভিনে আসছে 300 কেলভিন, ঠিক আছে। বাট আমাদের 300 কেলভিন রাখা যাবে না, আমি একটু নিচে দেখা যায়, তো 300 কেলভিন থেকে আমাদের সেলসিয়াসে রূপান্তর করতে হবে তাপমাত্রার ক্ষেত্রে। এখানে রাখলে তোমার অ্যান্সার হবে, এখানে রাখলে তোমার অ্যান্সার হবে, বাট আমাদের এখান থেকে একটু বেশি করতে হবে, যে কেলভিন থেকে আমরা সেলসিয়াসে রূপান্তর করব। এই কারণে তোমরা কি করবা, এই মানটা থেকে 273 বিয়োগ দিবা, 273 বিয়োগ দিলেই আমাদের সেলসিয়াসে চলে আসবে। আবার সাপোজ তোমার একটা মান আসলো 273 মান আসলো, এবার 273 মান থেকে তুমি কেলভিনে আসবা, তখন ওই 273 সাথে তোমার আবার আরো সামথিং, অর্থাৎ আবার আরো 273 মান তোমাকে যোগ দিতে হবে, তাহলে আমাদের এটা আবার কেলভিনে চলে আসবে। অর্থাৎ কেলভিন থেকে সেলসিয়াসে গেলে 273 বিয়োগ, বা সেলসিয়াস থেকে কেলভিনে আসলে 273 যোগ, ব্যাস এতটুকু মনে রাখবা। সেলসিয়াস কেলভিন থেকে সেলসিয়াসে গেলে 273 বিয়োগ, সেলসিয়াস থেকে কেলভিনে আসলে 273 যোগ, ব্যাস এতটুকুই। তার মানে এখানে দেখো অতএব সেলসিয়াস স্কেলে বের করবা, সেলসিয়াস স্কেলে আমাদের তাপমাত্রা, সেলসিয়াস স্কেল তাপমাত্রা, স্কেলের তাপমাত্রা কত হবে তাহলে বলতো, তাপমাত্রা হবে এই 300 থেকে 300.69 থেকে 273 বাদ দিবা, এখানে বাদ দিলে কত হয় দেখো তো, যেটা হবে সেটা অ্যান্সার, বাদ দিলে হবে 27.7 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, প্রপারলি অঙ্কটা বুঝছো কিনা বলো, কমেন্ট করে জানাই দাও। আশা করি প্রপারলি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই, একবারে সোজা অঙ্ক, একবারে সোজা। দেখো আমাদের এখানে ক্যালোরিমিতিতে আমাদের কাকে বলে, ক্যালোরিমিতিটা যে বিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ক্যালোরিমিতি বলে। তো বস্তুর তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে ভর, আপেক্ষিক তাপ এবং হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। বস্তুর আমাদের অবস্থান কি, যে বস্তুর তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে, একটা ভর, আপেক্ষিক তাপ এবং হচ্ছে পরিবর্তন, বস্তুর ভরের তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে, তিনটা জিনিসের উপর নির্ভর করে। তো এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, পানির আপেক্ষিক তাপ, এটা মুখস্থ রাখতে হবে দুইটা কথা। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি বা চুয়ান আর কেন বা চুয়ান, আর বরফের তাপ আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল কেজি বা চুয়ান কেন বা চুয়ান। এই টপিকটা মনে রাখতে হবে। এখন আমরা যে টপিকটা শিখবো যে তাপের সমতা, আর এই তাপের সমতা থেকে আমাদের আজকে বেসিক্যালি যে এই মানে বইয়ের যে 10টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক বলেই চলে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা অঙ্কটা দেখলেই বুঝতে পারবা, অনেকেরই অঙ্কের সমস্যা থাকে, আমরা সেই অঙ্কের সমাধান করবো তাপের সমতা নিয়ে। দেখো আমরা এখানে যে জিনিসটা লিখেছি তাপের সমীকরণ, তাপের সমীকরণ সূত্র হচ্ছে এটা হচ্ছে সূত্র। ওকে, এটা সূত্র যে কিউ সমান এমএস টি2 - টি1, যেখানে কিউ হচ্ছে তাপ, এস হচ্ছে আপেক্ষিক তাপ, এস এ আপেক্ষিক তাপ, আর এম এ হচ্ছে ভর, টি1 হচ্ছে আদি তাপমাত্রা, টি2 হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা। এইগুলো আমরা অনেক আগে শিখেছি। এখন এখানে দেখো রাশি লিখছি, এখানে তাপ, ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রা পরিবর্তন, তো এখানে বলবো প্রতীক। তো তাপের হচ্ছে একক হচ্ছে আমরা এখানে এখানে যাদের লিখছি তাপ, এখানে তাপের একক হচ্ছে কিউ, ভর হচ্ছে এম, আপেক্ষিক তাপ এস, তাপের পরিবর্তন টি2 - টি1। আমরা এখানে যা লিখছি এখানে তাই লিখে দিয়েছি। তখন একক, একক কি, তাপের একক হচ্ছে জুল, ভরের একক কেজি, আপেক্ষিক তাপের একক জুল, কেজি ইন বা চুয়ান, কেন বা চুয়ান, তাপমাত্রার পরিবর্তন কে। এই তো এই কয়েকটা জিনিস লেখো, আমরা এখন একটা অঙ্ক করবো, তাহলে তোমরা ক্লিয়ারলি হয়ে যাওয়া। ওকে, সবাই সুন্দর মতো নোট করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের একটা অঙ্ক দিয়েছি, এই একটা অঙ্ক বুঝলে এই আকারে তুমি 10টা অঙ্ক করতে পারবা। তো এই একটা অঙ্ক ভালো মতো বোঝার চেষ্টা করো। তো আমাদের উদ্দীপকটা কি, মানে যেই সত্যটা দিয়েছে, কাচের আপেক্ষিক তাপ 840 হলে 3 কেজি কাচের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। তার মানে আমরা কিন্তু তাপের প্রয়োজন হবে, আমরা অলরেডি কিন্তু বুঝতে পেরেছি এখানে আমাদের কিউ বের করতে হবে, কারণ কিউতে হচ্ছে তাপ বোঝায়, এটা কিন্তু আমরা অনেক আগেই শিখেছি। তো এখন আমরা জানি, সূত্র আগে লেখো, যে আমরা জানি
কিউ সমান হচ্ছে ms t2 মাইনাস t1। তো এখানে আমাদের এই কিউ নির্ণয় করার জন্য m লাগবে, s লাগবে, t2 লাগবে, t1 লাগবে, তাই না? তো এখানে কিন্তু দেখো কাঁচের আপেক্ষিক তাপ, এই যে আমাদের s দেওয়া আছে, এটা হচ্ছে s। তো এখানে দেখো এখানে কি কি মান দেওয়া আছে, এখানে তুমি লিখে দিবা যে আপেক্ষিক তাপ s সমান কি দেওয়া আছে 840 জুল কেজি ইনভার্স 1 আর হচ্ছে কে ইনভার্স 1। এরপর হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে হলে এই ভর দেওয়া আছে, ভর m সমান 3 কেজি দেওয়া আছে। এরপর আমাদের কি দেওয়া আছে হলো তাপমাত্রা, এই যে 30 কেলভিন বৃদ্ধি পায়, তার মানে বৃদ্ধি পায় মানে কি এটা, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা কি তাপমাত্রা বৃদ্ধি পায় কত বলতো, T2 মাইনাস T1 সমান হচ্ছে 30 কেলভিন। 30 কেলভিন এটা আমাদের বৃদ্ধি পায়, তার বের করতে হবে তাপ কিউ সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমি সূত্র লিখলাম, এম এর মান কত পাইছি, এম এর মান 3 গুণ এস এর মান হচ্ছে 840 আর টি2 মান এটা মান হচ্ছে কত, গুণ করে দাও ডিরেক্টলি 30। ওকে, এখন এটা ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত হয় ক্যালকুলেশন করলে দেখো তো, দেখো এটা আসবে অ্যান্সার ৭৫,৬০০। আমরা জানি একটু আগে লিখছি যে তাপের একক হচ্ছে জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি একবারে ইজি কিন্তু অঙ্কগুলো, একবারে ইজি অঙ্কগুলো, ঠিক আছে? ওকে, দেখো আমাদের এই টপিকগুলো অঙ্ক আর অনেক আছে, তোমরা এগুলো নিজেই করবা, তাহলে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? এই সমস্ত অঙ্কগুলো তুমি নিজেই করবা, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, তো হ্যালো এভরিওয়ান, এই তো ছিল আমাদের এই অধ্যায়। মোটামুটি সকল টপিকের সকল টাইপের অঙ্ক কিন্তু করে দিয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা। হ্যাঁ, তাপগতিবিদ্যা নিয়ে শুধুমাত্র একটা গ্রাফের মতো দেওয়া আছে আর একটা তোমার সার্কেল দেওয়া আছে। তো এটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা বই থেকে যেভাবে আছে সেটা পড়ে নিও। তো তাছাড়া এই অধ্যায়ে আর কি যে টপিকের অঙ্ক আছে, যেগুলো পরীক্ষা আসার মতো, তোমাদের মূল্যায়নে আসার মতো, সকল টপিকের অঙ্ক কিন্তু মোটামুটি একটা ভিডিওতে যতটা করে দেওয়া সম্ভব করে দিচ্ছি। তো তারপর যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই আমাদের পেইড ব্যাচ চলতেছে, পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। সেখানে কিন্তু আমরা আরো ডিটেলস, এখানে তো ডিটেলস বেশি আলোচনা করি নাই, মানে যতটুকু দরকার ততটুকু করছি। বাট এই ক্লাসটা করলে তোমার আর কোনো অন্য কথা পড়তে হবে না, এটা জ্ঞানে থাকো। তো তারপরে আমরা আমাদের পেইড ব্যাচে অন্যরকম ভাবে একটু মানে আরো বেশি এক্সাম্পল, কারণ তুমি মনে রাখবা যত তুমি বেশি এক্সাম্পল করবা তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, তত তুমি পারবা। এখানে কিন্তু আমি 1টা 2টা করে দিছি, আর ওইখানে আমাদের 5 থেকে 10টা করে অঙ্ক থাকবে, মানে শুধুমাত্র আমাদের একটা টপিকের উপরে। ঠিক আছে, যাই হোক, তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই তোমার বন্ধুদেরকে বলবা, আর অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, আমরা 3 থেকে 4 মাসের মধ্যে আর কি বিজ্ঞান একবার ফুল বই কমপ্লিট করব। বিজ্ঞান মাত্র 500 টাকা কোর্স, আর হচ্ছে আমাদের গণিত 500 টাকা কোর্স, গণিতও 4 মাসের ভিতরে ক্লিয়ার করবো। এই 2টা কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, 017, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধু SMS করবা 01739549654, এটা আমাদের হোয়াটসঅ্যাপ করবা। ঠিক আছে, তো এটা কি বললাম, সায়েন্স হচ্ছে কি, সায়েন্স কোর্স হচ্ছে 4 মান্থ 500 টাকা। ওকে, আর ম্যাথ কোর্সও, হ্যাঁ ম্যাথ কোর্স একই, 4 মান্থ 500 টাকা। যাই হোক, এই 2টা কোর্স একবারে 4 মাসের ভিতর 2টা ম্যাথ এবং সায়েন্স 2টা একবার ক্লিয়ার করে দেবো তোমাদের। একবারে যা যা স্কুল লাগে ক্লাস 9 থেকে 10 ওঠার জন্য, এভরিথিং প্র্যাকটিক্যাল সহকারে যা যা লাগে। কিছুদিন পরে তোমাদের সরকার থেকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিবে, সেটার সমাধান এভরিথিং সকল কিছু আমরা এখানে করে দিচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকো, অবশ্যই জয়েন হয়ে যাও, ভালো কিছু হবে। ভালো থাকো সবাই।